পরিশ্রম বেশি করা দরকার, কম পরিশ্রমে বেশি কাজ হওয়া দরকার, তাই না? ওকে, দেখো খেয়াল করো, টমাস গ্রের এলিজিবিলিটি কান্ট্রি চার্জ ইয়ারের আমরা ব্রিফ কোশ্চেনগুলো দেখছি। হোয়াট ওয়াজ দ্য অরিজিন অফ এলিজিবিলিটি কান্ট্রি চার্জ ইয়ার? অরিজিন মানে উৎপত্তি, কোথা থেকে এসেছে এটি। দ্য পোয়েমস অরিজিনস আর আননোন, জানা যায় না আসলে, কবি বলে নাই কখনো কোথা থেকে লিখছে এটা। বাট ইট ওয়াজ পার্টলি ইন্সপায়ার্ড বাই গ্রেস থটস ফলোইং দ্য ডেথ অফ পোয়েটস রিচার্ড ওয়েস্ট ইন 1712। 1712 সালে তার বন্ধু রিচার্ড ওয়েস্ট মারা যায়, তারপরে উনি কবিতাটা লিখেছিলেন বলে মনে করা হয়। তার এই কবিতাটা ওনার দ্বারা অনুপ্রাণিত হতে পারে। রিচার্ড ওয়েস্টের ছবি দেখলাম আমরা, উনি রিচার্ড ওয়েস্ট। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম? এই কবিতার নাম কিন্তু এটা ছিল না, নামটা ভিন্ন হচ্ছিল, পরে নামটা চেঞ্জ করা হয়েছে। নামটা ছিল স্ট্যানজাস রোট ইন এ কান্ট্রি চার্চ ইয়ার। বলো তো, আবার বলো। রাইট, স্ট্যানজাস রোট ইন এ কান্ট্রি চার্চ ইয়ার। হোয়াট ইজ দ্য জার অফ দ্য পোয়েম এলিজিড ইন এ কান্ট্রি চার্চ? জার মানে হচ্ছে তোমার ধরন, ধরন। এটা কি কবিতা, নাটক, গল্প, উপন্যাস নাকি? এটা কোন ধরনের কবিতা? তাহলে আমরা বলবো হচ্ছে এটি হচ্ছে বলা হচ্ছে এটা একটা এলিজি, তাই বলেছে না, এলিজি কান্ট্রি চার্চ ইয়ার। কিন্তু এলিজি এভাবে লেখা হয় না, উনি যেভাবে লিখছেন এই স্টাইলে ওড লেখা হয়। কি লেখা হয়? ওড। তার মানে এটা একটা ওড কবিতা, এটা এলিজি না। ওড হচ্ছে তোমার গীতি কবিতা, পার্সোনাল পার্সোনাল এক্সপ্রেশন দিয়ে গীতি কবিতাকে বলা হয় ওড। আর ওডে কি থাকে? ওডে তোমার একজনকে অ্যাড্রেস করে কথা বলা হয়। টু অটাম, অটামকে অ্যাড্রেস করে কথা বলা হচ্ছে। ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করে কথা বলা হচ্ছে। হে ওয়েস্ট উইন্ড, হে অটাম, হ্যাঁ মেনশন করে কথা বলতে হয়। এটা হচ্ছে তোমার ওডের বৈশিষ্ট্য। আর ওড হয় গীতি কবিতা, গান গাওয়া যায় ওড দিয়ে। তাহলে আমরা দেখলাম হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ এলিজি। তো এলিজিবিলিটি ইন এ কান্ট্রি চার্চ ইয়ার, দ্য টাইটেল ইন্ডিকেটস ইট ইজ অ্যান এলিজি সাচ এ পোয়েম সেন্টার্স অন ডেথ অফ এ পারসন। এলিজি সাধারণত কী হয়ে থাকে? কোনো ব্যক্তির মৃত্যুকে নিয়ে হয়ে থাকে। দেয়ারফর ইটস সম্বার ইন টোন, এর এটা সম্বার, বিষণ্ণ, তাই না? যদি মৃত্যুর গল্প হয় তখন কি তুমি দাঁত বের করে হাসতে পারো? বুঝতে পারছো? সম্বার ইন টোন, কণ্ঠে বিষণ্ণ। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম? সেটিংটা কেমন? এর সেটিংটা হচ্ছে 1700 সালের মাঝামাঝি, অ্যাবাউট এ ডিকেড বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিগান ইন ইংল্যান্ড। তার মানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার 1 দশক আগে। দ্য প্লেস ইজ দ্য সিমেট্রি অফ চার্চ, একটি গির্জার গোরস্থান। এভিডেন্স ইন্ডিকেটস, প্রমাণ যদি দেখা যায়, প্রমাণ কিছু পাওয়া যায়, কিছু কিছু এভিডেন্স দেখা যায় যে সেখানে চার্চটা হচ্ছে সেন্ট গাইলস চার্চ, বাকিংহামশায়ারে। সাউদার্ন ইংল্যান্ডের বাকিংহামশায়ারে সেন্ট গাইলস নামে একটা চার্চ আছে, সেই চার্চের গোরস্থানের কথা বলা হচ্ছে এখানে, কারণ হয়তো উনি ওনার সাথে সম্পর্ক আছে এটা। হোয়াট ডাজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম এলিজ রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার সাজেস্ট? এটা কোন ও কি সাজেস্ট করে? টাইটেল মানে নাম। The title of the poem describes its function, lamenting someone's death. টাইটেল দেখে বোঝা যায় যে এটা কারো মৃত্যু নিয়ে বিলাপ করছে। এলিজি মানে শোকগাথা, এলিজি মানে কি? শোকগাথা। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম এলিজি ইন এ কান্ট্রি চার্চ ইয়ার? নিচে কবিতাটা দিয়ে দিচ্ছি, দেখো তো কবিতাটা পড়ে দেখো তো কি হয়। মর্ন, শেড, হর্ন, বেড। বলো ফারজানা। এ বি, তাই না? মর্ন এ, শেড বি, হর্ন এ, বেড বি। তাহলে এ বি, ঠিক আছে, এটা বুঝলাম আমরা। এরপরে হোয়াট, কিছু কিছু ইয়া তো ভালোই বোঝা যায়, আবার কয়েক মানে কিছু কবিতায় বুঝলি মানে বোঝাই যায় না, বুঝতে পারি না। কোনো কোনো কবিতা নাই যে রাইম স্কিমই নাই, তুমি বুঝবা কিভাবে? রাইম স্কিম ছাড়া কবিতা লিখছে, আধুনিক কবিতার রাইম স্কিম রাখে নাই। স্যার এই কবিতাটা তো অনেক বড়, এখানে যদি রাইম স্কিম লিখতে বলে তাহলে রাইম স্কিম তো আরো এবি সবগুলো এরকম হবে। আর কিছু লিখবা না, আচ্ছা, শুধু এবি। আর তোমাকে যখন দিবে, যদি রাইম স্কিম রিডিং স্কেলে দেয়,
সেক্ষেত্রে তোমাকে সবগুলো কবিতা দিবে না, তোমার হয়তো 10 লাইন কি 12 লাইন। আচ্ছা স্যার, ওই যে কোনটা দিও যদি 12 লাইন থেকে 12 লাইনের রাইম স্কিম লিখবে। রাইট, হ্যাঁ উদ্দীপকে দেওয়া থাকবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ইউলজি অ্যান্ড এলিজি? এলিজি আর ইউলজি দুটো শব্দ, পাশাপাশি শব্দ। তো ইউলজি হচ্ছে এক ধরনের লেখা যেখানে কেউ মারা গেলে তার সম্পর্কে প্রশংসাসূচক লেখা হয়, আর এলিজি হচ্ছে একটা কবিতা, একটা লেখা, এটা হলো কবিতা। হোয়াট ডাজ পার্টিং ডে রেফার টু? পার্টিং মানে তো জানি আলাদা হওয়া, তারপরে এখানে পার্টিং ডে বলতে বোঝাচ্ছে হলো সন্ধ্যাকে, তাই না? সন্ধ্যা বা গোধূলি। এরপরে আমরা দেখছি বিটল, এটা পোকা, এই পোকাটার নাম হচ্ছে বিটল পোকা, মানে গুবরে পোকা। গুবরে পোকা। তাহলে বিটল হচ্ছে একটা এক ধরনের ডার্ক কালার্ড, কালো রঙের পোকা যা বো বো শব্দ করে, হামিং নয়েজ করে। হোয়াট ডাজ দ্য আউল কমপ্লেন টু দ্য মুন? কমপ্লেন করে যে তার অসুবিধা হচ্ছে, তাই না? ইনকনভিনিয়েন্স, ইনকনভিনিয়েন্স মানে অসুবিধা, ঠিক আছে? ইনকনভিনিয়েন্স। তারপর দেখো হোয়াট ইজ আইভি? আইভি কি? আইভি হচ্ছে যে এই লতাটাকে আইভি বলা হয়, যে মনে করো যে ওয়ালটাকে ঢেকে ফেলে তাকে বলা হয় আইভি লতা। এরপরে এই জন্য কথা বলছে যে এ পিকচার ইজ গ্রেট টিচার, তাই না? তোমাকে এটা বুঝাতে পারো কষ্ট হতো, আইভিটার ছবি যদি না পেতাম, আইভি তুমি বুঝতেই পারতাম আইভি কি জিনিস। এখন দেখো আইভি কত সহজ হয়ে গেছে। আর হু আর দ্য ফোর ফাদার্স অফ হ্যামলেট? এই গ্রামের ফোর ফাদার্স কারা? দ্য রুট ফোর ফাদার্স রেফার টু দ্য অ্যানশিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা চোদ্দ পুরুষ যারা যারা ছিল তারাই ফোর ফাদার্স। তো এখানে আমরা একটা পাখি দেখছি, এই পাখির নাম শ্যালো, ঠিক আছে? শ্যালো আমরা চড়ুই বললেও শ্যালো একটা ভিন্ন ধরনের পাখি। ওই পাখিটার শ্যালো ইজ এ শর্ট অফ বার্ড উইথ শর্ট বিলস, এর ঠোঁটটা খুব ছোট, বিল মানে চঞ্চু, চঞ্চু হয় কেমন? ঠোঁট ছোট, ঠিক আছে? লং পয়েন্টেড উইংস, পয়েন্টেড মানে চোখা, হ্যাঁ চোখা হচ্ছে কেমন তার যে উইংটা, ডানাটা চোখা। অ্যান্ড ফোর্ক টেইল, টেইলটা ফোর্ক, এরকম ফোর্ক বলতে কাটা, কাটা আলাদা হওয়া, কেটে গেছে। যে ফোর্ক মানে কিন্তু কাটা চামচ, কাটা চামচ কেমন ওই রকম ফোর্ক, ক্লিয়ার? এবং এটা এক ধরনের পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি বলতে যে পাখিটা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাকে বলা হয় পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডস, ঠিক আছে? বাংলাদেশে আমরা অতিথি পাখি কেন বলো? অতিথি ও কি এই আমাদের দেশে তখন অতিথি পাখি, ও কি রাশিয়াতে অতিথি পাখি? তাহলে তুমি অতিথি পাখি কেন বলবা? ওর নাম কি অতিথি পাখি? ও আসে দেখে অতিথি পাখি। যদি আমার দেশ থেকে ও যায় তাহলে ও কি অতিথি পাখি? হ্যাঁ, কিন্তু ও আমাদের দেশে কি বলবা? আমার দেশে পরিযায়ী পাখি, বুঝলেন? মাইগ্রেটরি বার্ডস, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ক্লিয়ার কথা? সবাইকে অতিথি বলা যাবে না, এই যে মুভ করে, যে মাইগ্রেট করে। এখন দেখো কাস্তে, দেখো কাস্তে বা কাচি, আর যে এইটাকে বলা হয় হচ্ছে তোমার ফারো, ফারো, তাই না? তোমরা গ্রামে কি বলো? না না, এই নিচেরটাকে না না লাঙ্গল না, ওই যে নিচের ছবিটা, নিচের ছবিটা দেখো, ওটা ড্রেন না, ড্রেন তো তোমার দুই পাশে আছে, কিন্তু ওই যে এইটাকে কি বলে? এটা এখানে কিছু চাষ করতেছে, এখানে যদি তোমার আলু লাগাইছে না, আলু, ওটা কি বলো? ওটা হচ্ছে তোমার সাঙ্গাল, সাঙ্গাল বলে আমাদের গায়ে, বলে সাঙ্গাল। তারপর তোমার বলে হচ্ছে তোমার ভামর, ভামর, সাঙ্গাল, এরকম কিছু নাম আছে, ঠিক আছে? তোমাদের গ্রামে কি আছে জানি না, আমাদের গ্রামে এগুলো নাম ভামর দে, সাঙ্গাল দে, ঠিক আছে? হোয়াট ডিডি, এগুলো বলতে হবে তো। এই শোনো, এগুলো না বললে তো সব কথা হারায় যাবে, গ্রামের লোক আর বলে না তো। আচ্ছা তো না, সেটা কিন্তু বিষয় হলো তো উঠান যাবে না তো। একটা ওয়ার্ড হারায় যাওয়া মানে কি? তুমি চিন্তা করো, একটা ওয়ার্ড হারায় যাচ্ছে ভাষা থেকে, এরকম লাখ লাখ ওয়ার্ড হারায় যাবে। হোয়াট ডিড দ্য রুট ফোর ফাদার্স
ডু হোয়েন দে ওয়ার অ্যালাইভ? তারা কি করতো? তারা এই যে কাস্তে দিয়ে ফসল কাটতো, তারা ফাড়ো তৈরি করতো, সাঙ্গাইল তৈরি করতো, ঠিক আছে, নিয়মিত বিরতিতে সাঙ্গাইল তৈরি করতো এবং সেখানে গাছ লাগাতো, মাঠে কাজ করতো, তাদের গ্রামবাসীর সাথে সাথে কাজ করতো এবং তারা আনন্দের সাথে কাজ করতো। হুজ ডেস্টিনি ইজ অবস্কিউর? কাদের ডেস্টিনি জানা যায় না। এই সমস্ত লোকদের ডেস্টিনি জানা যায় না, কার বাপকে, কার চাচাকে, কার কমককে, এগুলো জানা যায় না, কারণ গরিব মানুষ। হ্যাঁ ভাই জানি ভাই, তোর বাবার নাম কি? অমুক। দাদার নাম কি? অমুক। তার বাবার নাম কি? এত জানি না, বুঝলে? এত কি জানে? কিন্তু আমরা আরে বাবা, আমরা তো সবাই কমন পিপুলই, তো আমরা তো খাজা মরুদ্দিন চিশতি না। খাজা মরুদ্দিন চিশতি কি? হ্যাঁ ওই তো, তার মানে ওই একটু উন্নত মানের পুরুষ, বোঝা যায় কথা। ঠিক আছে, আর যে তার সাথে উন্নত, সে মোটামুটি একেবারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা শুরু করবে, বলা শুরু করবে না যে অমুকের অমুক আমার, অমুকের অমুক আমার, অমুকের অমুক আমার, এভাবে তো আসছে। তাহলে হেরাল্ডে তো বুঝলাম আমরা, তাই না? হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য বোস্ট অফ হেরাল্ডরি রেফার টু? বোস্ট অফ হেরাল্ডরি কাকে রেফার করে? বোস্ট অফ হেরাল্ডরি বোস্টফুলনেসকে রেফার করে আপার ক্লাস পিপলের, ইন রিগার্ডস টু দেয়ার অ্যারিস্টোক্রেটিক রয়্যাল ফ্যামিলি ট্রি। তাদের যে অ্যারিস্টোক্রেটিক রয়্যাল ফ্যামিলি ট্রি থাকে না, ফ্যামিলি ট্রি বুঝছো তো? গুড়ি থেকে ডাল বের হয়, ডাল থেকে ছোট ডাল বের হয়, ছোট ডাল থেকে পিচ্চি ডাল বের হয়, পিচ্চি ডালের পাতা থাকে, বুঝতে পারছো কথা? এই যে এটা তো এই ফ্যামিলি ট্রি। তাহলে দাদা, দাদার আগে দাদা, তার হ্যাঁ তার কয়েকটা ছেলে, তার ছেলেগুলোর আবার কয়েকটা ছেলে, মেয়ে, সেই মেয়ে ছেলে মেয়ের আবার মেয়ে ছেলে, এটা ফ্যামিলি ট্রি। ক্লিয়ার? এরপর দেখো হোয়াট ইজ হেরাল্ডরি? হেরাল্ডরি হচ্ছে এক ধরনের সায়েন্স, বিজ্ঞান, যেখানে ফ্যামিলি লাইন দেখানো হয় বড় লোক মানুষের, ধনী লোকের। ধনী লোকের ফ্যামিলি লাইফ সে বের করে দেয় বিজ্ঞানের মাধ্যমে। কিভাবে বিজ্ঞানটা ব্যবহার করে? সে ওই দলিলগুলো দেখে, বুঝছো কথা? এই দলিলগুলো গবেষণা করে করে সে দলিলের সাথে সাথে আবার অফিসে যায়, অফিসে যায় সেই মনে করো যে এই রাজকীয় অফিস, কোথায় কোথায় কার জমির কোন কাগজপত্র আছে, এগুলো দেখতে দেখতে সে আগায়। এটা হচ্ছে এই বিজ্ঞান একটা। এটা কি সবার থাকবে? যার বাপ যার জমিদার ছিল তার থাকতে পারে, কিন্তু যে জমি অন্যের জমি চাষ করছে তার কি থাকবে? এই তো পার্থক্যটা এখানে। হোয়াট ইজ হিলিং অ্যান্থেম? হিলিং অ্যান্থেম কি? হিলিং না, পিলিং, সরি। পিলিং অ্যান্থেম হচ্ছে লম্বা গলা করে যে গানটা গাওয়া হয় মৃতের প্রশংসায়, কত ভালো আছিল গো। হ্যাঁ বুঝলাম না। এই শোনো, হিন্দু মুসলিম পার্থক্য নাই এখানে, সবাই মারা গেলে পরে মানুষ শোক গান গায়, ঠিক আছে? এবং তোমরা কি বারাইশা বোঝো? বারাইশা, বারাইশা শোনো নাই কোনোদিন? আচ্ছা, তোমরা কি এই পেশার মানুষদেরকে চেনো যারা কাঁদে? মানুষ মারা গেলে এদেরকে ভাড়া করে নিয়ে আসা কান্না করার জন্য। আর গ্রামে তো ভাড়া করা হয় না, তারা তো কাঁদে। প্রথম শুনবা না? এটা বাস্তবতা। হুবানোদের গল্প দেখো আছে এবং সত্যি আছে। সেটা হচ্ছে তোমার ওই মানুষ মারা গেলে ওদেরকে ডাকা হয়, ওরা ওই গিয়ে কান্নার জন্য ডাকা হয়, ওরা কাঁদে, কাজী কান্না। ঠিক আছে, তো কান্নার হয়তো স্টাইলটা ওদের স্পেশাল, ভালো, ওরা তো যে স্পেশালিস্ট, কান্নার স্পেশালিস্ট না ওরা। তো বিষয়টা হাস্যকর হলে বলো বিষয়টা সত্যি, এই জন্য এখানে কথাটা আসবো, তাই না? আর এরা হচ্ছে ক্রোন দেশি, ওদের একটা ইও আছে, ওদের একটা পদবিও আছে, কি যেন বলে, যেমন ডুলি আছে না, ডুলি, যারা ডুলি টানে, ডুলি পালকি টানে, তাই না? একইভাবে কুমার কামার আছে, ওদের একটা নাম আছে, একটা পেশা। যাই হোক, হু ওয়াজ হ্যামলেট? হ্যামলেট ছবি দেখলাম আমরা, ছবি দেখছি হ্যামলেটের ছবি এটা। আর উনি ছিলেন কে? পার্লামেন্টের মেম্বার ছিলেন এবং মাঝে মাঝে তিনি ক্রিটিসাইজ করতো কিং চার্লস ওয়ানকে, এবং কিং চার্লস ওয়ানও তাকে পছন্দ করতো না, তাই না? বিশেষ করে একটা ব্রিটিশ নেভিকে সুশোভিত করার জন্য একটা ট্যাক্স ধরছিল সরকার, এর বিরুদ্ধে সে দাঁড়াইছিল।
তাকে হত্যা করা হয়েছিল 1643 সালে। আর এর নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল। অলিভার ক্রমওয়েলকে কেউ পছন্দ করে না, কারণ সে রাজাকে হত্যা করেছিল। ইংল্যান্ডের ইতিহাসে এরকম ঘটনা নাই, ওরা রাজা রানীকে গডের মতো সম্মান করে, বুঝলে? এই ক্ষেত্রে ওরা কিন্তু কখনো ছাড় দেয় নাই, ওই একবারই ছাড় দিয়েছিল, একবারই ক্রমওয়েলের কথা নাচছিল, নেচে ওদের লসটা হয়ে গেছে, বড় লস হয়েছে। চার্লসের ফাঁসি দিয়েছিল, এটা বড় কলঙ্ক। তারপরে কি ওরে শাস্তি দিয়েছিল? হ্যাঁ, ওর তো পরে ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতাচ্যুত হওয়ার পরে ওকে হত্যা করা হয়েছে। পরে চার্লস দ্য সেকেন্ড চলে আসলো, মানে ওর ছেলে, চার্লসের ছেলে যখন আসলো, সে ইটালি ছিল, ইটালি থেকেও তাকে নিয়ে আসলো হচ্ছে এই দেশের লোকেরা, যে তুমি ফিরে আসো। উনি এসে ক্ষমতা গ্রহণ করলো, ওইটাকে বলে রেস্টোরেশন, এজ অফ রেস্টোরেশন আমাদের আছে, রেস্টোরেশন এজ, তার মানে হচ্ছে ওই যুগকে বলা হয় রেস্টোরেশন এজ। রেস্টোরেশন মানে কি? পুনঃস্থাপন। চার্লস চলে গেছিল, চার্লস আবার সিংহাসনে আসলো। আসলে চার্লস আসলো না, চার্লসের ছেলে আসলো, ঠিক আছে? তারপর থেকে কিন্তু ওদের চলছেই, কিন্তু ওদের রাজার রাজত্ব নিয়ে কিন্তু কোনো কথা নাই। শুনছো কোনোদিন ওদেরকে নিয়ে সমালোচনা করো? শুনছো কে কি করলো না করলো? ওদের কিন্তু স্ক্যান্ডালও আছে, হ্যারিরও স্ক্যান্ডাল আছে, তোমার ওই যে কি বলে ডায়নার স্ক্যান্ডাল আছে, ওদের ছেলে মেয়ের বহুত স্ক্যান্ডাল আছে, কিন্তু ওদের দেশে কেউ কিচ্ছু বলে না। ওদের যা করতেছে করবো, রাজা রাজার আবার কিসের পাপ? কথা সত্যি না? না, ফ্যাক্ট তো তাই, রাজার কিসের পাপ? আমরা তো রাজাই। এরপর দেখো, the madding crowd are the people who devote themselves frantically to worldly pursuits and who are the mad for wealth and position. যারা ওয়েলথ এন্ড পজিশনের জন্য পাগল, তাদেরকে বলা হয় ম্যাডিং পারসুইট। ম্যাডিং পিপল, পারসুইট মানে কি? বিশেষ ওটা ম্যাডিং ক্রাউড বলা হয় ওদেরকে। এই কথা কি বুঝছো তুমি? আচ্ছা, এরপর দেখো, ক্লাস শেষে একটা কথা বলবো, মনে করো, worldly pursuits and who are mad for wealth and position. What is heath? heath হচ্ছে সেই জায়গা যেখানে মোটা মোটা ঘাস থাকে, মোটা মোটা ঘাস থাকে, থাকে না? তোমার ওই যে ঘাসগুলো আমরা এখন বলি, ওটাকে নিউজিল্যান্ড থেকে যে ঘাসটা আসছে, ওই ঘাসের নাম কি জানো? ওই যে বড় নেপিয়ার, নেপিয়ার ঘাসটা কিন্তু নিউজিল্যান্ডের, বুঝতে পারছো? তো ওই রকম মোটা মোটা ঘাস কিন্তু আগেও ছিল, আমাদের দেশেও কিছু আছে, একেবারে সবগুলো তো বিদেশি তা না, কিছু কিছু দেশিও আছে। কিন্তু এই ঘাসগুলো যখন যেখানে থাকে, ওই জায়গাটায় বলা হয় হিট। ঠিক আছে, ফিল্ড বলি না আমরা, মাঠ বলি, গ্রাউন্ড বলি, ওটা হিট বলি এটাকে, বুঝতে পারছি? আর ছোট ঘাস থাকলে তাকে বলি লন, ছোট ঘাস থাকলে লন, আর বড় ঘাস থাকলে হিট। ওকে, কোর্স, কোর্স মানে মোটা, মোটা ঘাসে ঢাকা জমিকে বলা হয় হিট। ডার্স কি? ডার্স হচ্ছে ফিউনারাল সং, ওই যে গান গাওয়া হয়, যেটা মানে মৃত্যুর পরে যে গানটা গাওয়া হয়, ফিউনারাল সং বলে, ঠিক আছে? হোয়াট ইজ অ্যান এপিটাফ? এই যে এটা এপিটাফ। হিয়ার লাইস গুড ওল্ড ফ্রেন্ড, এখানে শুয়ে আছে গুড ওল্ড ফ্রেন্ড। এপিটাফ মানে বেদি, বেদি মানে বোঝো না? এটা কি কি বলে? ওই লেখা তো আছে, বাংলা লেখা নাই? আগের ক্লাসে ছিল বোধ হয়। সমাধির স্তম্ভ, সমাধির স্তম্ভ শুধু না, সমাধির স্তম্ভ লিপি। লিপি মানে কি? লেখা। সমাধির পাশে যে স্তম্ভ থাকে, সেই স্তম্ভে যে লেখাটা থাকে তাকে বলা হয় সমাধির স্তম্ভ লিপি, এপিটাফ। না, অবশ্য খ্রিস্টানরা কবরে মানুষটাকে কিভাবে রাখে? ওরা বোধহয় এইভাবে রাখে, না খাড়া করে রাখে, খাড়া রাখবে, বসা রাখতে পারে। ওভাবেও করে, এক জায়গায় এক ড্রেসটা, আর ও কি বললো? ও বলতেছে যে আমাদের যেমন শোয়ায় রাখা হয়, লাই করি আমরা বেডে, মানে কবরস্থানে, খ্রিস্টানদের কি করা হয় সেটা না, ওদের কফিও দেয় আবার। কিন্তু স্যার ওদের আমি দেখছি যে ওদেরকে কোট স্যুট পরায় তারপরে কবর দেয়,
তাই না? দেখছি। হতে পারে। আমি সব মুভিতে দেখছি। এরপর দেখো হোয়াট ইজ অ্যান এপিটাফ। এপিটাফ তো বুঝতে হবে আপনার ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন হলো খোদাই করা, লেখা। হুম ডাজ গ্রে কম্পেয়ার টু দ্য ডেড ভিলেজার্স উইথ। কাদের সাথে তুলনা করেছে? তুলনা করেছে হচ্ছে মিল্টনের সাথে, হ্যামলেটের সাথে, ক্রোমওয়েলের সাথে। ওকে